গল্পের সেরা গল্পের চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দেবাশিস মজুমদারের গল্প শিকারীর জাল। বাস স্টপে এসে ভাই বাবলুকে নিয়ে দাঁড়ালো তৃষা। একটু পরেই ভাইয়ের স্কুল বাস আসবে। ভাইকে স্কুল বাসে তুলে দিয়ে সে কলেজের জন্য অটো ধরবে। মাস দুয়েক হলো এদিকে রবীন্দ্রপল্লীতে নতুন ফ্ল্যাটে উঠে এসেছে তারা। তারা বলতে ওই তৃষা, তার মা আর ভাই। বাবলু যখন 1.5 বছর বয়সী তখনই তৃষার বাবা মারা যান। তৃষা ঘন ঘন হাত ঘড়ি দেখছিল। বাবলুর স্কুল বাস আজ একটু লেট করছে। বাবলুর বাস বেশি লেট করলে তার ক্লাস মিস হয়ে যাবে। প্রফেসর মুখার্জি সময়ের ব্যাপারে খুব কড়া। একটু লেট হলেই ক্লাসে অ্যালাউ করে না। নিজেও খুব পাংচুয়াল আর পড়াশোনাও অসাধারণ। এই সেমিস্টারে তার পেপারটাই সবচেয়ে কঠিন। তাই প্রফেসর মুখার্জির ক্লাস কোনোভাবেই মিস করতে চান না তৃষা। একটু পরেই বাস স্টপে প্রায় তৃষার সমবয়সী আরেকটি মেয়ে এসে দাঁড়ালো। তাকে দেখে বাবলু হাসলো। মেয়েটি বাবলুকে উদ্দেশ্য করে বলল, কি চ্যাম, কাল মাঠে গোলটা তো দারুণ দিলি, একেবারে রোনাল্ডোর মতন। বাবলু একটু লজ্জা লজ্জা মুখে হেসে তার দিদি তৃষাকে ডেকে বলল, দিদি দিদি, কাল যে বড় ক্যাডবেরিটা নিয়ে বাড়ি এসেছিলাম না, সেটা এই দিদিই দিয়েছিল। দিদি রোজ আমাদের মাঠে আসে দৌড় প্র্যাকটিস করতে। প্র্যাকটিস শেষ হয়ে গেলে এই দিদি রোজ আমাদের ফুটবল খেলা দেখে। তৃষা মেয়েটির দিকে তাকিয়ে হাসল। মেয়েটি তৃষার দিকে হাত বাড়িয়ে দিল। দুজনে করমর্দন করলে মেয়েটি বলল, আমার নাম সুইটি, এই পাড়াতেই থাকি। তোমরা বোধহয় কিছু সময় হলো এসেছো। আই থিঙ্ক মাস দুয়েকের বেশি নয়, কারণ লাস্ট 1.5 মাস তোমার ভাইকে এই মাঠে আমি দেখছি, তার আগে দেখিনি। তুমি কি কলেজে পড়ো? তৃষা এমনিতেই শান্ত ও মৃদুভাষী। সে হালকা হেসে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, আমি ওই জেবিসি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, 2nd ইয়ার। সুইটি বলল, আমি MK মেমোরিয়াল জেনারেল ডিগ্রি কলেজে পড়ি, ফাইনাল ইয়ার। আসলে একবার আমার 2টো সেমিস্টারই এমনভাবে গেরিয়ে গেল যে একটা ইয়ার নষ্ট হলো। আমার পড়াশোনায় তেমন কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট স্পোর্টসে। ফার্স্ট ইয়ারে পড়ার সময় স্টেট চ্যাম্পিয়নশিপে 200 মিটার দৌড়ে 2nd হয়েছিলাম। তারপরও খেলে চলেছি, কিন্তু সেই রকম সাফল্য আর পাইনি। যাকগে, আমি তোমাকে আগেও এখানে ভাইকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি আসলে রেগুলার কলেজে যাই না। আজ একটা টিউটোরিয়াল সাবমিশন আছে বলে যেতে বাধ্য হচ্ছি। তোমার আমার কলেজ তো সেই একই দিকে। আমার কলেজের জাস্ট একটা স্টপেজ আগে তোমার কলেজ। তোমার ভাইকে স্কুল বাসে তুলে দিয়ে চলো একসঙ্গে যাওয়া যাক। তোমার ভাই কিন্তু খুব কিউট। আমার ভাইটা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এইরকম বয়সী হতো। সুইটির মুখখানা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল। তৃষা একটু সহমর্মিতা দেখিয়ে বলল, কি হয়েছিল তোমার ভাইয়ের? সুইটি বলল, একটা অদ্ভুত রোগ হয়েছিল। যাকগে, বাদ দাও সব কথা। তোমার ভাই ফুটবল খেলে, কিন্তু দারুণ। ভাইয়ের মৃত্যু নিয়ে সুইটি বেশি কথা বলতে আগ্রহী নয় দেখে তৃষাও ওই প্রসঙ্গে আর গেল না। বাবলুর প্রসঙ্গে বলল, সারাদিন শুধু ফুটবল আর ফুটবল। ওই মেসি, রোনাল্ডো, এমবাপে এসব নিয়ে মেতে আছে। পড়াশোনার নামগন্ধ নেই। আমার আবার ওসব খেলাধুলার দিকে খুব একটা ইন্টারেস্ট নেই। সুইটি হেসে বলল, সে তোমাকে দেখেই বোঝা যায়।
তোমার মিষ্টি মুখটা দেখলেই মনে হয় তুমি হলে বইয়ের পোকা। সুইটি আর তৃষা দুজনেই হাসলো। ঠিক তখনই বাবলুর স্কুল বাস এসে গেল। বাবলুকে বাসে তুলে দিয়ে দুজনে অটোর জন্য দাঁড়ালো। এই দিক থেকে তাদের কলেজের দিকে রানিং অটো যায়। কয়েকটা অটোর রিফিউজালের পর একটা অটো রাজি হলো MK মেমোরিয়াল কলেজ পর্যন্ত যেতে। দুজনেই উঠে পড়ল। পুরো রাস্তাটাই দুজনের নানা রকম গল্পে মশগুল থাকলো। তবে সুইটি বকছিল বেশি, তৃষা চুপ ছিল না, সেও প্রাণ খুলেই কথা বলছিল। আসলে তৃষা সবার সঙ্গে মন খুলে কথা বলতে পারে না, একটু সংকোচ বোধ করে তার। কিন্তু সুইটি এমন একজন প্রাণ খোলা মেয়ে যে তৃষার মধ্যে থেকেও নানা রকম কথা বের করে আনতে লাগলো। এর মধ্যে অবশ্য আরও একজন ভদ্রমহিলা ওই অটোতে উঠেছেন। আর কোনো প্যাসেঞ্জার অটো চালক পাননি, সেই চেষ্টাও করেনি আর প্যাসেঞ্জার তুলতে। অন্য ভদ্রমহিলাটি অটো চালকের পূর্ব পরিচিত। তিনি পেছনে না বসে সামনের সিটে অটোওয়ালার পাশেই বসলেন। তার মাঝে মধ্যে লুকিং গ্লাস দিয়ে পেছনে তাকিয়ে লক্ষ্য করছিলেন দুটি মেয়েকে। সুইটি তার মোবাইল বের করে অটোর মধ্যেই তার সাথে তৃষার একটা সেলফি ফটো তুলে নিল। জেবিসি কলেজটা মেন রাস্তার থেকে একটু ভেতরে। স্টপেজটার নাম বাজারের মোড়। তার কাছাকাছি আসতেই সুইটি বলল, সন্ধ্যের দিকে কি করছো তুমি? যদি ফ্রি থাকো তো চলো দুজনে মিলে একটা মুভি দেখে আসি। তৃষা মাথা নেড়ে বলল, না আজ হবে না, অন্য দিন যাব। কলেজ শেষ হলে সার্কেল টাওয়ারে যেতে হয়, ওখানে অসীম স্যারের কোচিং আছে, ওখানে আমি পড়ি। আজ আবার কোচিং ক্লাসে দুটো পেপারের ওপর মক টেস্ট আছে। কোচিং ক্লাস শেষ হতে হতেই প্রায় 9টা বেজে যাবে। তারপর স্যার কিছু প্র্যাকটিক্যাল পেপারের নোটস দেবেন। আমার কোচিং থেকে বেরোতে বেরোতে প্রায় রাত 9:30 হয়ে যাবে। আজ হবে না, মা বাড়িতে চিন্তা করবেন, অন্য একদিন যাব। বাজারের মোড় আসতেই তৃষা নেমে পড়ল, কিন্তু সুইটি তাকে কিছুতেই অটো ভাড়া দিতে দিল না। পরের স্টপেজেই MK মেমোরিয়াল কলেজ। সুইটি যেমন সেখানে নেমে ভাড়া মিটিয়ে দিল, অন্য মহিলাটিও ওই স্টপেজেই নেমে অটোর ভাড়া মিটিয়ে দিলেন। তবে অটো চালকের সঙ্গে তার একটা চোখের ইশারা হয়ে গেল। MK মেমোরিয়াল কলেজটা রাস্তার ওপরেই। সুইটি তার গেট দিয়ে ঢুকে একবার পেছনে তাকালো। তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে, কিন্তু গেটের দিকে তাকিয়ে কলেজের কিছু ছেলে মেয়ে ছাড়া আর কাউকে সে দেখতে পেল না। সে হোয়াটসঅ্যাপে তার আর তৃষার ছবিটা কাউকে একটা সেন্ড করলো। একটু পরেই তার মোবাইলে একটা কল এলো। সুইটি বেশ কেতা নিয়ে বলল, কি বস, পছন্দ হয়েছে? যেরকম চাইছিলে ঠিক সেই রকম না? ও পাশ থেকে পুরুষ কণ্ঠ বলে উঠল, একদম। এবারে কি করতে হবে তুমি জানো? সুইটি বলল, আমার দিকটাও দেখো, আমার ডেলিভারির কি হবে? আবার সেই পুরুষ কণ্ঠ বলল, কাজ ঠিকঠাক হলে আজ রাতেই ডেলিভারি হয়ে যাবে। কলটা কেটে গেল। সুইটি বিন্দাস মুডে সিটি দিতে দিতে কলেজ বিল্ডিংয়ের দিকে এগোলো। অন্যদিকে অটো থেকে নামা সেই অন্য ভদ্র মহিলা কলেজের গেটের বাইরে পর্যন্ত এলেন। সুইটির কলেজের দিকে এগিয়ে যাওয়া পর্যন্ত লক্ষ্য করলেন। তারপর মোবাইল বের করে একটু সরে এসে একটা সেভ করে রাখা নম্বরে SMS করলেন, মাছ টোপ গিলেছে, আজ রাতেই প্যাকেজিং করার জন্য প্রস্তুত থাকতে হবে। একটু পরেই যে নাম্বারে SMS গেছে সেই নাম্বার থেকে রিপ্লাই এলো, ওকে, উই আর রেডি। ভদ্রমহিলা মেসেজটা দেখে মুচকি হেসে ওখান থেকে চলে গেলেন। মহামায়া সিং এর কেবিনে
অনেকক্ষণ থেকে বসে তার জন্য অপেক্ষা করছিল মোহিত আর শুভমিতা। মাঝে মধ্যে মোহিত শুভমিতার কাছে নিজের ভাইরার সম্বন্ধে কিছু কথা বলে তাকে নিয়ে মজা করছিল। হঠাৎই দরজা ঠেলে দ্রুত পায়ে ঘরে এসে ঢুকলেন ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার মহামায়া সিং। তাকে দেখেই দুজনে তড়াক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অ্যাটেনশন মোডে চলে এলো। মহামায়া সিং তাদের বসতে বলে বললেন, তোমাদের কাজের প্রোগ্রেস কত দূর? ওই হিউম্যান ট্রাফিকিং র্যাকেটের কাউকে ট্র্যাক করতে পারলে? শুভমিতা তার ল্যাপটপের স্ক্রিন মহামায়া সিংয়ের দিকে ঘুরিয়ে একটা ছবি দেখিয়ে বললেন, এই মহিলাই এখানে এই গ্যাংয়ের সবচেয়ে কার্যকর এজেন্ট। ইনি আর এনার ছেলে দুজনে মিলে একটা বড় সিন্ডিকেট চালান। এদের অনেক এজেন্ট আছে, তাদের দিয়ে ভুলিয়ে ভালিয়ে মেয়েদের কবজা করে কাছে পিঠেই কোনো এক গোপন জায়গায় রাখেন। জায়গাটার নাম এবং পজিশন এখনো জানতে পারিনি। ডিল করে এনার ছেলে। তার মোবাইল হ্যাক করে আমরা কিছু কল আর ভয়েস মেসেজ ট্রেস করেছি। মূলত সব কথাই কোডে রহস্য করে বলা, কিন্তু আমি আর মোহিত মিলে কিছু কথাবার্তা ডিকোড করেছি। একটা বড় কনসাইনমেন্ট আছে এদের। মধ্যপ্রাচ্যে এবং ইউরোপে কিছু মেয়ে চালান যাবে। ওরা বেশিরভাগ মেয়েদেরই ধরে ফেলেছে, আর হয়তো দু একজন ওরা ওদের ডিমান্ড অনুযায়ী তুলবে। মোস্টলি আজ রাতের মধ্যেই এই সিজনের লাস্ট শিকার করে ফেলবে ওরা। সেই মতো ওরা জাল বিছিয়েছে। ওদের এজেন্টদের মধ্যে বয়স্ক লোক, বয়স্ক মহিলা, স্কুল কলেজে পড়া ছেলে মেয়ে, চাকুরিজীবী, সব রকমের লোক রয়েছে। মারাত্মক একটা র্যাকেট। তবে আমরাও শিকারির মতো জাল বিছিয়েছি ম্যাডাম। একজনকে আমরা ট্রেস করেছি। বেশ কয়েকদিন ধরেই তার পেছনে আমাদের এজেন্টরা লেগে রয়েছেন। মোহিত এবার বলল, একটু আগে আমাদের এজেন্টদের মধ্যে একজন পজিটিভ খবর দিয়েছেন। আমরা তাকে ফলো আপ করতে বলেছি। মহামায়া বললেন, আমারও এক এজেন্ট একটা খবর পাঠিয়েছে। আজ রাতে আমাদের অ্যাকশনের জন্য প্রস্তুত থাকতে হবে। মোহিত বলল, ইয়েস ম্যাডাম, আমি টিম রেডি করে রেখেছি। মহামায়া বললেন, গুড। আর আমাদের কনস্টেবল তৃপ্তিদিকে আপডেট দিয়েছেন? ট্র্যাকিং ডিভাইস জায়গা মতো প্ল্যান করেছেন তো? শুভমিতা বলল, ইয়েস ম্যাম, উনি সকালেই কনফার্ম করেছেন। আমরা কন্ট্রোল রুমে সাহিলকে রেখেছি। ট্র্যাকিং ডিভাইস ইজ ওয়ার্কিং প্রপারলি। আমাদের এজেন্ট জয়দেব সেটা মনিটরিং করছে। মহামায়া বললেন, জয়দেবকে মনিটরিং কন্টিনিউ করতে বলো, কিন্তু সে যেন গেট আপ বদলাতে থাকে, যাতে আমাদের শিকার আর সেই শিকারের টোপ কেউই কোনোভাবে সন্দেহ করতে না পারে। ওকে ইনস্ট্রাকশন পাঠিয়ে দাও। আচ্ছা, এই মহিলার বাড়িতে কি কেউ নজর রাখছে? শুভমিতা বলল, অফিসার কমল হালদার আর অফিসার পায়েল ব্যানার্জি এই কাজেই আছে ম্যাম। তবে বাড়িতে কিচ্ছু নেই। মহিলা এমন কিছু হাই প্রোফাইল স্টেটাসও মেনটেন করেন না, একদম সাধারণ। কিন্তু এনার ছেলে ইদানিং কিছু বড় প্রপার্টি কিনেছে আর বেশ কিছু টাকা ওড়াচ্ছে। সেটাই আমাদেরকে ওদের পেছনে নিয়ে যায়। ছেলেটির অনেক বান্ধবী, তাদেরকেও সে কাজে লাগায়। আর সেটাই ওই মহিলার ইউএসপি। ইদানিং একটি মেয়েকে ওনার সঙ্গে সবসময় দেখা যাচ্ছে। আমরা তাকেই মনিটরিং করছি। গুড। আমাদের এদেরকে হাতে নাতে ধরতে হবে। একমাত্র তাহলে এদের শিকার আর এদের ডেরা আমরা জানতে পারবো। ক্যারি অন, তোমরা কাজ চালিয়ে যাও। মোহিত, অ্যাকশন স্কোয়াডকে রেডি রাখো। আর শুভমিতা, তুমি আমাদের এজেন্টদের অ্যাক্টিভিটি মনিটরিং করো। আমি লোকাল পুলিশ আর প্রশাসনকে ট্র্যাকল করছি।
আমাদের অপারেশন নিঃশব্দে করতে হবে, শব্দ হলেই কিন্তু শিকার সতর্ক হয়ে যাবে। সর্ষের মধ্যেও অনেক ভূত আছে, সেই সব ভূতদের সযত্নে এড়িয়েই অপারেশন করতে হবে। আমি সেই দিকটা দেখছি, তোমরা কাজ করে যাও আর আমাকে সময়ে সময়ে আপডেট দিয়ে যাবে। রাইট ম্যাডাম বলেই মহামায়া সিংকে স্যালুট করে দুজনে তাদের ল্যাপটপ ও অন্যান্য কিছু ডিভাইস নিয়ে ম্যাডামের কেবিন থেকে বেরিয়ে গেল। তৃষা যখন অসীম স্যারের কোচিং ক্লাস থেকে বেরিয়ে বড় রাস্তার বাস স্টপে এসে দাঁড়ালো, তখন রাত প্রায় 10টা। স্যারের প্র্যাকটিক্যাল নোটসটা বুঝে নিতে একটু সময় লাগলো। অন্য আরও 2-1টি ছেলে মেয়ে ছিল, কিন্তু তারা সব কাছাকাছি থাকে। তারা বড় রাস্তার দিকে আসে না, কোচিংয়ের পেছন দিকের গলিগুলোতে ওদের বাড়ি। বড় রাস্তার দিকে তৃষা একাই আসলো। তাই যা রাত হয়েছে তাতে এখন বাস পাওয়া যাবে না। এদিকে আর বাস নেই, তবে কিছু অটো ট্যাক্সি এই রাস্তাতে অনেক রাত পর্যন্ত চলাফেরা করে। মা মোবাইলে কল করেছিলেন, তৃষা জানিয়ে দিয়েছে যে সে কোচিং ক্লাস থেকে বেরিয়ে গেছে। তৃষা অটোর জন্য দাঁড়িয়ে রইল। একটা অটো এদিকে এসেও দাঁড়ালো না, হুশ করে বেরিয়ে গেল। তৃষা হাত দেখাতেও কাজ হলো না। একটু পরেই আরেকটা অটো এদিকে আসতে দেখে তৃষা হাত দেখালো। অটোটা তৃষার সামনে এসে দাঁড়ালো। অটো দাঁড়াতেই তার পেছনের সিট থেকে লাফ দিয়ে নামলো সুইটি। তৃষাকে দেখে বলল, এতক্ষণে পড়াশোনা শেষ হলো তোমার? সুইটিকে দেখে আশ্বস্ত হলো তৃষা। এক রাতে একা অটোয় ওঠার থেকে কোনো পরিচিত প্যাসেঞ্জার পেলে ভালোই হয়। এত রাতে একা অটোয় ওঠার থেকে কোনো পরিচিত প্যাসেঞ্জার পেলে বেশ ভালোই হয়। সে তাও অবাক হয়ে সুইটিকে জিজ্ঞেস করলো, তুমি এখানে? সুইটি বলল, তুমি তো আর সিনেমায় গেলে না, তাই ভাবলাম মাকেই মুভিটা দেখিয়ে আনি। অরেঞ্জ টকিজে মুভি দেখে ফিরছি, অটোতে মাও আছে। এলে এসো অটোই, একেবারে আমাদের পাড়া পর্যন্ত যাবে। সুইটি একরকম হাত ধরে টেনে তারপর পেছন থেকে ঠেলে তৃষাকে অটোয় তুলে দিয়ে নিজেও উঠে পড়ল। তৃষাকে বসতে হলো মাঝখানে, কারণ একদিকে আগে থেকে একজন বয়স্ক ভদ্রমহিলা বসেছিলেন। সুইটি বলল, আমার মা। আর মা এই হলো তৃষা, আমাদের পাড়াতে নতুন এসেছে। ওর ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল আগেই, আজ সকালে ওর সাথে বন্ধুত্ব সেরে ফেলেছি। সুইটির মা হাসলেন। তৃষাও জবাবে হেসে বলল, সকালে কিন্তু সুইটি আমার অটো ভাড়া দিয়েছে, এবেলা কিন্তু আমি সকলের ভাড়া দেব। সুইটির মা বললেন, আমি বড় না, আমি থাকতে ওসব কথা মুখেও আনবে না। এখানে যা করার আমিই করব। রাস্তাঘাট ফাঁকা, অটো হু হু করে চলেছে। 3-4টে স্টপেজ পেরোতেই আরও একজন প্যাসেঞ্জার অটোর সামনে ড্রাইভারের বাঁ পাশে উঠল। অল্প বয়সী একটি ছেলে। সে ঘাড় ঘুরিয়ে সুইটির দিকে তাকিয়ে হাসল, আর সুইটিও তাকে দেখে হেসে উঠল। আরে রাহুল, তুমি তুমি এখানে কোত্থেকে? রাহুল বলল, এইদিকে এসেছিলাম কাজে, অটোতে যে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে সেটা ভাবিনি। তারপরেই রাহুলের চোখ গেল পেছনের সিটের মাঝখানে বসা তৃষার দিকে। কেমন যেন একটা লোলুপ দৃষ্টি রাহুলের। তৃষার চোখ সরিয়ে নিল। ছেলেটাকে দেখেই তার একটা অস্বস্তি হচ্ছে। সুইটি রাহুলের সাথে তৃষার পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তৃষা খুব একটা আগ্রহ দেখালো না। হঠাৎ বেক ক্লাবের স্টপেজ থেকে অটোটা হঠাৎ বাঁ দিকে না বেঁকে কিছুটা সোজা গিয়ে ডান দিকে মোড় নিল। রাহুল অটো চালককে বলে উঠল,
আর একটা ডান দিক নিয়ে সোজা চালিয়ে যাও। সুইটি আর তার মা নিশ্চিন্তে বসে রয়েছে, কিন্তু তৃষা উত্তেজিতভাবে বলে উঠল, আরে আরে, কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা? এটা আমাদের পাড়ার রাস্তা নয়। আমি এদিকে যাব না, আমাকে এখানে নামিয়ে দিন। সুইটি পাশ থেকে বলে উঠল, আরে ঘাবড়িও না, আমি আছি তো, মাও আছে। রাহুলের বাড়ি এদিকে, অটোটা তো আমরা ভাড়া নিয়েছি। অটোটা রাহুলকে ওর বাড়িতে নামিয়ে আমাদের পাড়ায় পৌঁছে দেবে। এই দিক দিয়েও রাস্তা আছে, তুমি জানো না? আমরা পুরনো লোক, আমরা এসব জানি। তৃষা তাও বলে উঠল, না না, আমি যাব না, আমি এখানেই নেমে যাব, আমাকে এখানে নামিয়ে দাও। সুইটির মা এবার বলল, এত উত্তেজিত হইও না, দেখো না আমরা কোথায় যাই, দারুণ জায়গা দেখবে একটা। তৃষা চেঁচিয়ে বলে উঠল, না না না, আমি যাব না, আমাকে নামিয়ে দাও, নইলে আমি চেঁচাবো। রাহুল সামনে থেকে বাঁকা হাসি হেসে বলল, চেঁচাও, কিচ্ছু যায় আসে না, এখানে এত রাতে চেঁচিয়ে শুধু তোমার গলা ব্যথাই হবে। তৃষা তার ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে কল করতে গেল, কিন্তু সুইটির মা পাশ থেকে তার মোবাইল কেড়ে নিয়ে দ্রুত সেটা সুইচ অফ করে অটো থেকে বাইরে ফেলে দিলেন। তৃষা চেঁচিয়ে উঠতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সুইটি তার মুখ চেপে ধরল। রাহুল সামনে থেকে বলে উঠল, ওষুধ। সঙ্গে সঙ্গে নিজের ভ্যানিটি ব্যাগে আগে থেকে রেডি করে রাখা একটা ওষুধ ভর্তি ইঞ্জেকশন বের করে তৃষার ঘাড়ে তার সুচ বিধিয়ে ভেতরে সিরাম তৃষার শরীরে ঢুকিয়ে দিলেন সুইটির মা। তৃষার ব্যথা লাগলো, আর তারপরেই তার চোখ যেন ঘুমে জড়িয়ে এলো। তৃষার শরীরটা এলিয়ে গেল অটোর পিছনের সিটে। সুইটি তার মুখ থেকে হাত সরিয়ে নিল। তৃষা নেতিয়ে পড়ল জ্ঞান হারিয়ে। রাহুল ড্রাইভারকে বলল, সোজা জায়গা মতো চলো। ড্রাইভার সামনের মিররের দিকে তাকিয়ে বলল, অনেকক্ষণ থেকে একটা মোটর সাইকেল আমাদের পিছু পিছু আসছে। রাহুল বলল, স্পিড কমিয়ে সাইড দিয়ে দাও, দেখো যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে সোজা চলে যাবে, আর মোটর সাইকেল স্পিড কমালে বুঝতে হবে গোলমাল আছে। ড্রাইভার সেই মতো অটো স্লো করলো আর সাইড দিয়ে দিল মোটরসাইকেলকে। মোটরসাইকেল আরোহী সোজা চালিয়ে বেরিয়ে গেল। রাহুল বলল, এই রাস্তাতে এমনিই যাচ্ছে, আর কোনো চাপ নেই, এবারে সোজা জায়গা মতো চলো। অটো ড্রাইভার আবার স্পিড বাড়িয়ে চলতে লাগলো। অটো সোজা বেরিয়ে যেতেই রাস্তার ডান পাশের একটা ঝোপের আড়াল থেকে সেই মোটরসাইকেল আরোহী বেরিয়ে এলো। সে একটা মোবাইল বের করে কল করলো। ওপাশ থেকে কল রিসিভ হতেই সে বলল, গোলবাড়ির দিকে যাচ্ছে অটো, আমাকে ট্রাক থেকে সরে যেতে হচ্ছে, কিন্তু তাও আমি পিছু নিচ্ছি, কিন্তু আর টার্গেটের কাছে নেই। ওপাশ থেকে জবাব এলো, তোমার লোকেশনটা ফলো করে আমি আগেই গোলবাড়ির দিকে পৌঁছে গিয়েছি, গোলবাড়ির কাছেই আছি, আমি অটোটাকে পয়েন্ট আউট করে নিচ্ছি, ওভার অ্যান্ড আউট। কলটা কেটে গেল। মোটরসাইকেল আরোহী আবার বাইকে চড়ে বাইকে স্টার্ট দিল। অটোটা গোলবাড়ি ছাড়িয়ে আরও কিছুটা এগিয়ে একটা নির্জন জায়গা এসে পড়ল। আরও কিছুটা ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার পর একটা বিশাল পুরনো বাড়ির সামনে এসে পৌঁছলো। বাড়িটার কোনো গেট নেই, সেটা ভাঙা, কিন্তু ভাঙা চওড়া ফাটকে দুইজন পাহারাদার বসে আছে। অটোটা গেটের মুখে থামিয়ে রাহুল তার থেকে নেমে পাহারাদার দুজনকে বলল, একটু পরে ট্রাক এসে যাবে, ভেতরে ঢুকতে দেবে, তবে অবশ্যই কোড জেনে নেবে, তাছাড়া কাউকে ঢুকতে দেবে না। আজ রাতেই ডেলিভারি ডকে চলে যাবে। বলে অটোতে উঠে ড্রাইভারকে বলল, ভেতরে নিয়ে চল।
পাহারাদার দুজন সতর্ক হয়ে গেল। একটা সাইকেল ভ্যান ক্যাচ ক্যাচ শব্দ তুলে বাড়িটা পেরিয়ে চলে গেল। পাহারাদার দুজন সাইকেল ভ্যানটাকে দেখে নিল, কিন্তু সে সোজা বেরিয়ে যাওয়ায় তারা কিছু বলল না। কিছুটা গিয়ে একটা বাঘ দেখে সেদিকে ঘুরে সাইকেল ভ্যানটা থামলো। তার থেকে নেমে এলো মোহিত। সে তার জামার পকেট থেকে মোবাইল বের করে কল করলো। কল রিসিভ হতেই সে বলল, জয়দেব, তুমি কোথায়? আমি বাড়িটা দেখে নিয়েছি। ওপাশ থেকে জয়দেব উত্তর দিতেই মোহিত বলল, ঠিক আছে, বাকি টিম গোলবাড়ি পৌঁছে গেছে, তাহলে তোমরা ওখানেই থাকো। এদিকে কোনো গাড়ি আসতে দেখলে আটকাবে। আমি ঘুরপথে পৌঁছচ্ছি। আমি না আসা পর্যন্ত তোমরা এদিকে এগোবে না। আমি ম্যাডামকে আগে সব জানাচ্ছি। ম্যাডাম আর শুভমিতাও কাছাকাছিই আছেন। কলটা কেটে দিয়ে মোহিত আবার ভ্যান রিক্সা চালিয়ে ওই বাঘ ধরে সামনের দিকে এগিয়ে গেল। এই রাস্তাটা ঘুরে আবার গোলবাড়ির দিকে গেছে। মোহিত জোরে জোরে প্যাডেল করতে শুরু করলো। অনেক রাতে একটা ট্রাক এলো পুরনো বাড়িটার সামনে। অনেক বড় ট্রাক। পাহারাদার ট্রাক দাঁড় করিয়ে কোড জিজ্ঞাসা করলো। ড্রাইভার কোড বলতেই তারা ট্রাকটাকে ভেতরে ঢুকতে দিল। ট্রাক ভেতরে ঢুকে বাড়ির কম্পাউন্ডের মধ্যে থাকা একটা খোলা জায়গায় এসে দাঁড়ালো। দুজন সশস্ত্র রক্ষী বেরিয়ে এলো বাড়ি থেকে। তারা আবার কোড জিজ্ঞাসা করলো। ড্রাইভার কোড বলল। দুজনের একজন ভেতরে গেল। একটু পরে তার সঙ্গে রাহুল বেরিয়ে এলো। ট্রাকটা ভালো করে দেখে নিয়ে সে ভেতরে চলে গেল। তারপর বেশ কিছু মেয়েদের কণ্ঠস্বর শোনা গেল। সুইটি, তার মা সহ আরো কয়েকজন মহিলা বেরিয়ে এলো। তাদের পেছনে পেছনে প্রায় 30 মেয়ে। সকলেই টলতে টলতে হাঁটছে। তারা সকলেই নেশাগ্রস্ত। ভেড়ার পালের মতো পেছন থেকে কয়েকজন রক্ষী তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। ট্রাকের কাছে আসা মাত্র রাহুল বলে উঠল, ট্রাকে এইসব মেয়েদের তুলতে হবে। দুজন রক্ষী নিয়ে আমি নিজে এদেরকে ডেলিভারি দিতে যাব ডকে। কিন্তু ড্রাইভার ট্রাকের পেছনে স্ল্যাব নামালো না। তার বদলে ট্রাকের ভেতর থেকে নারী কণ্ঠ ভেসে এলো, অ্যাটাক নাও! মেয়েগুলোকে আগে সিকিওর কর। ট্রাকের পেছনের খোলা লুকিয়ে থাকা অফিসাররা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল তাদের আগ্নেয়াস্ত্র নিয়ে। উপস্থিত মেয়ে পাচারকারী দলের সবাই এই অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। তাদেরকে সুযোগ না দিয়েই অফিসাররা সবাই তাদের ওপর চড়াও হলেন। ড্রাইভারের সিট থেকে নেমে মোহিত জানাও ঝাঁপিয়ে পড়ল। অন্যদিকে শুভমিতা দুজন লেডি অফিসারকে নিয়ে আগে নেশাগ্রস্ত মেয়েদেরকে সিকিউরিটি দিয়ে তাদেরকে এক পাশে সরিয়ে নিল। গোলাগুলি চলল। গেটের পাহারাদার দুজন ছুটে আসতেই পেছন থেকে সেই বাইক আরোহী তাদেরকে আক্রমণ করে ধরাশয়ী করল। অফিসার জয়দেব হেলমেট খুলে তারপর ঝাঁপিয়ে পড়লেন অপরাধীদের ওপর। ক্রিমিনালরাও পাল্টা লড়াই করার চেষ্টা করল, কিন্তু তারা একে অতর্কিত আক্রমণে অপ্রস্তুত হয়ে গেছে। দ্বিতীয়ত তারা সংখ্যায়ও অনেক কম। বেশিক্ষণ লড়াই চলল না। একজন অফিসারের পায়ে যা গুলি লাগলো, কিন্তু ক্রিমিনালদের বেশিরভাগই গুরুতর আহত হলো। দুজন এনকাউন্টারে নিহত হলো, আর আসল মাথারা সকলেই গ্রেপ্তার হলো। রাহুল, সুইটি আর সুইটির মাকে হাতকড়া পরিয়ে আনা হলো অফিসার মহামায়া সিংয়ের সামনে। তিনি সুইটির মার দিকে তাকিয়ে বললেন, আপনিই তাহলে আসল মক্ষী রানী। কি যেন বলে এরা? ম্যাডাম কুইন। আসল নাম তো অনিতা দাস, তাই তো? আর এই রাহুল তো আপনার ছেলে। আর এইভাবে আমাদের ঘরের মেয়েদেরকে বাইরে পাচার করে তাদের সর্বনাশ করতে একটু লজ্জা বা কষ্ট হয় না? সর্বনাশ করতে একটু কষ্ট হয় না? লজ্জা করে না? নিজে একজন মহিলা হয়ে, একজন মেয়ে হয়ে মেয়েদের এইভাবে সর্বনাশ করতে কোনো রকম অনুতাপ নেই? ঝাঁজিয়ে উঠলেন রাহুলের মা ম্যাডাম কুইন।
তিনি বলে উঠলেন, আমার স্বামী যখন আমাকে আর আমার ছেলেকে ফেলে রাস্তার ভিখিরি করে চলে গিয়েছিল, তখন তার লজ্জা করেনি? এই সমাজের লজ্জা করেনি? নিজের ছেলেকে বড় করতে আমাকে অনেক নোংরা কাজ করতে হয়েছে, তখন তো কারো কিছু মনে হয়নি। আমি জেনেছি টাকাই সব, তাই আমি যা করেছি বেশ করেছি, আমার কোনো আফসোস নেই। আমাকে বেশি জ্ঞান দিতে আসবেন না। মহামায়া সিং এগিয়ে গিয়ে তাকে জোরে একটা চড় মারলেন তার গালে। তারপর ডাকলেন, তৃপ্তিদি, এদিকে আসুন। একজন মাঝবয়সী মহিলা কনস্টেবল এগিয়ে এলেন। তার সঙ্গে টলতে টলতে এসে দাঁড়ালো তৃষা। কনস্টেবল তৃপ্তিকে দেখিয়ে মহামায়া সিং বললেন, ইনি আমাদের ডিপার্টমেন্টের গর্ব, কনস্টেবল তৃপ্তি দে। ওনার হাজব্যান্ডও একজন পুলিশ অফিসার ছিলেন। এই রকমই একটা ক্রিমিনালদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে উনি শহীদ হন। তৃপ্তিদির জীবনে হার মানেননি। উনি একাই নিজের মেয়ে আর ছেলেকে মানুষ করেছেন, পাশাপাশি দেশের সমাজের সেবাও করছেন। আপনি ওর সুইটির নকল মা সেজে টোপ ফেলে মেয়েদেরকে ধরছিলেন, আর তৃপ্তিদি আপনাদের শিকার করার জন্য নিজে আন্ডার কভার তো ছিলেনই, নিজের ছেলে মেয়ের জীবনকেও বাজি রেখেছিলেন। যাকে আপনারা শেষ ধরেছিলেন সেই তৃষা, তৃপ্তিদির নিজের মেয়ে। সেও জানতো না যে তাকে কত বড় টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তৃপ্তিদি শুধু তৃষার মোবাইলে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলেন, যেটাকে মনিটর করেই আমরা এই জায়গার কাছাকাছি পর্যন্ত পৌঁছেছি। মোবাইলটা ফেলে দেওয়ার পরও যে আমরা এখানে পৌঁছতে পেরেছি, তার পেছনে রয়েছে আমাদের অফিসার মোহিত। শুভমিতা আর জয়দেবের। এগিয়ে এলেন জয়দেব। নেশা কিছুটা কেটে গেছে তৃষার। জয়দেবকে দেখে সে বলে উঠল, আরে আপনিই তো সকালে আমাদেরকে কলেজে পৌঁছে দেওয়া অটো ড্রাইভার। জয়দেব হেসে আরও একজন লেডি অফিসারকে ডাকলেন। তাকে দেখেও অবাক হলো তৃষা। ইনি সকালে অটোতে থাকা সেই তৃতীয় প্যাসেঞ্জার। জয়দেব বলল, ইনি অফিসার রেবেকা বেগম। তোমাদের যে আমরা উদ্ধার করতে পেরেছি তার জন্য এনার অবদানও অনেক। ইনি আমাদের ইনফরমারদের দেওয়া খবরকে ফলো করে বেশ কয়েকদিন থেকেই সন্দেহভাজন সুইটির ওপর নজর রাখছিলেন। রাহুলের মোবাইল হ্যাক করে যে কল ইন্টারসেপ্ট করা হয়েছিল, তার মধ্যে সুইটিকে করা একটা কল ছিল। তারপর থেকেই ইনি একটানা সুইটির ওপর নজর রেখে গিয়েছেন। শুভমিতা এবারে সুইটির দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি তো একজন অ্যাথলিট ছিলে, ভালো দৌড়তেও, তাহলে এই রাস্তায় এলে কেন? কলেজে পড়ে এই শিখেছ? সুইটির ছলছলে চোখে বলল, ছোট্ট একরত্তি ভাইটা চোখের সামনে একটা কঠিন অসুখে মরে গেল। বাবা ভালো করে চিকিৎসা করাতে পারেনি, সেই গ্লানিতে বাবাও আত্মহত্যা করলো। মা আগেই মারা গিয়েছিল। তখন মনে হলো টাকাটাই সব, যেভাবেই হোক আমাকে টাকা কামাতে হবে। অ্যাথলিট হিসেবে দ্রুত অত টাকা রোজগার করতে পারতাম না, তাই ভেসে গেলাম অন্ধকার জগতে। আর রাহুল আর তার মায়ের তো আছেই আমাদেরকে আরও অন্ধকারে টেনে নিয়ে যাওয়ার জন্য। আমাকে ওরা ড্রাগের নেশা ধরালো, সেই নেশা আমাকে আরও পাগল করে দিল। মাদক ছাড়া আমি চলতে পারি না। এই বাড়ির গোডাউনে অনেক নিষিদ্ধ ড্রাগও মজুত করা আছে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। কথা ছিল আজ এই তৃষা মেয়েটাকে তুলে দিতে পারলে আমি টাকা আর ড্রাগ দুটোই পাবো। আমি আর মানুষ নেই ম্যাডাম, অন্ধকারে ডুবে একটা নোংরা কীটে পরিণত হয়েছি। কান্নায় ভেঙে পড়ল সুইটি। তবে রাহুল আর তার মায়ের কোনো বিকার নেই, তারা চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। ততক্ষণে কন্ট্রোল রুমে কল করে দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স আর ব্যাক আপ ফোর্স এসে গেল। আহতদের অ্যাম্বুলেন্সে তোলা হলো, বাকিদের ব্যাক আপ ফোর্সের সঙ্গে আসা প্রিজন ভ্যানে। ফরেন্সিক দলের লোকেরাও কাজ শুরু করে দিল। মহামায়া তার অফিসারদের ডেকে বললেন,
ভোরের আলো ফুটতেই মিডিয়া হাজির হয়ে যাবে। আমাদের পুরো কাজ তার আগেই শেষ করতে হবে। মোহিত, তুমি 2 জন অফিসারকে সাথে নাও আর লেডি অফিসারদের মধ্যে জনা 10কে সাদা পোশাকে এই ট্রাকে তুলে নিয়ে ডকে চলে যাও। রাহুলকেও সঙ্গে নিয়ে যাও। আমি কাস্টমস আর ডক পুলিশকে ইনফর্ম করে দিচ্ছি। এই র্যাকেটের সঙ্গে যারা মেয়ে পাচারের ব্যাপারে ডিল করতে আসবে তাদেরকেও জালে জড়িয়ে মাছের মতো ধরে ফেলো। আর মিশন কমপ্লিট হওয়ার পর আমাকে কল করো। রাইট ম্যাডাম বলেই মোহিত মহামায়া সিংয়ের নির্দেশ অনুযায়ী কাজে লেগে গেল। মহামায়া এগিয়ে এসে ম্যাডাম কুইনকে বললেন, আমার অফিসাররা আপনাদের লোকের ট্রাককে গোলবাড়িতে আটকে তার ড্রাইভার আর খালাসিকে ধরে তাদের কাছ থেকে কোড ওয়ার্ড উগরিয়ে এখানে এসে আপনাদের সব কাজে জল ঢেলে দিয়েছে। আর এবার তারাই ওই ডকে গিয়ে আপনার ওই ক্রিমিনাল ছেলেকে টোপ হিসাবে ব্যবহার করেই আপনার বাকি নোংরা ব্যবসার 12টা বাজাবে। মোহিত তার টিম আর রাহুলকে সাথে করে ওই ট্রাক নিয়ে একটু পরেই ডকের উদ্দেশ্যে বেরিয়ে গেল। মহামায়া অবশ্য তার আগেই ডক কর্তৃপক্ষকে সব জানিয়ে দিয়েছিলেন। ম্যাডাম কুইন চল শক্ত করে গজগজ করতে থাকলেন। সব কাজ শেষে একেবারে সূর্য উদয়ের মহেন্দ্রক্ষণে সবাইকে প্রিজন ভ্যানে তোলা হলো। তখনই মহামায়া সিংয়ের মোবাইলে মোহিতের কল এলো। মহামায়া রিসিভ করতেই উত্তেজিত ও আনন্দিত মোহিতের কণ্ঠস্বর শোনা গেল। ম্যাডাম, অপারেশন সাকসেসফুল। একটা বিদেশি গ্রুপ এসেছিল মেয়েদের ডেলিভারি নিতে। ডকের 2 জন অফিসারও যুক্ত ছিল এদের সাথে। ডকের কিছুটা দূরে এদের ট্রলার নোঙর করেছিল। ডক পুলিশ আর কাস্টমসের গোয়েন্দারাও দারুণ কাজ করেছেন। পুরো দলটাই ধরা হয়েছে। ওদের ডক পুলিশ আর কাস্টমসের গোয়েন্দা বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। আমি আমাদের টিম আর রাহুলকে সাথে নিয়ে সোজা হেডকোয়ার্টার্স পৌঁছচ্ছি। আমাদের শিকারি জালে সব বেটা ধরা পড়েছে। কলটা কেটে দিলেন মহামায়া। মহামা তৃপ্তির হাসি হাসলেন। মেয়েদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা একটা গুরু দায়িত্ব। প্রিজন ভ্যান ছাড়ার আগেই ভোরের আলো ফুটল। আর ঠিক তখনই দেখা গেল এক ঝাঁক ওবি ভ্যান ছুটে আসছে এই দিকে। অফিসারদের তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে শুভমিতা, রেবেকা, জয়দেব আর তৃপ্তিকে নিয়ে নতুন ভোরে মিডিয়ার সব রকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলেন ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার মহামায়া সিং। ধন্যবাদ। গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।